গুতেরেসের সাথে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের বৈঠক, যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারে সমাবেশ, ইনকিলাব মঞ্চকে মাঝ পথে আটকে দিয়েছে পুলিশ। এলডিসি থেকে উত্তরণ হলে বছরে ক্ষতি $8 বিলিয়ন, ঋণের সঠিক ব্যবহার না হলে ফাঁদে পড়তেই হবে বলেছেন ডক্টর ফাহমিদা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে বৈঠক করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ কয়েকটি দলের নেতারা। বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এর আগে জাতিসংঘের বাংলাদেশে ইউএন সেন্টার পরিদর্শন করেছেন মহাসচিব গুতেরেস, দিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান সহ যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় আবারও বাংলাদেশকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব। সকালে আগারগাঁও ইউএন সেন্টারে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন জাতিসংঘের মহাসচিব। সেন্টারের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্থিরচিত্র প্রদর্শনী ঘুরেও দেখেন তিনি। এ সময় অ্যান্টনিও গুতেরেসের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ জাতিসংঘের বাংলাদেশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবিতে গণমিছিল কর্মসূচি স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে বাম দলগুলো। নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে 11টি বাম দল। শিশু আসিয়া, মুনিয়া, আফসানা ও তনু সহ সকল হত্যা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তাদের, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি তাদের। বিক্ষোভ সমাবেশ করলেও পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি বাতিল করেন তারা। এদিকে তাদের গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী হয় শাহবাগের ইনকিলাব মঞ্চ। পথে তাদের আটকে দেয় পুলিশ। পরে শাহবাগে এসে জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 25 এপ্রিল বিকেল 3টায় আবারও শাহবাগে সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, এলডিসি থেকে বাংলাদেশে গ্রাজুয়েশন হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হবে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন তিনি। ডক্টর ফাহমিদা বলেন, এলডিসি উত্তরণ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আর পাওয়া যাবে না। স্বল্প মূল্যে ওষুধ পাওয়ার সুবিধাও চলে যাবে বলে জানান তিনি। ওষুধের দাম বাড়লে স্বাস্থ্য খাতে বিরাট ক্ষতি হবে বলে জানান। বলেন, বিভিন্ন অ্যাপসের মূল্য বাড়ায় পড়াশোনায় ক্ষতি হবে। তিনি জানান, কমার্শিয়াল রেটে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে হবে, ফলে অর্থনীতির ওপর চাপ পড়বে। সঠিক ঋণ ব্যবস্থাপনা জরুরি বলে জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সার্বিক মূল্যায়নের জন্য এলডিসি গ্রাজুয়েশন বিষয়ে একটি কমিটি করার প্রস্তাব দেন। বিতর্কে শহীদ সারওয়ার্দী মেডিকেল কলেজ বিজয়ী হন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন হলে এসব অপরাধ কমে যাবে। শিশু আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে হেলিকপ্টারে মাগুরা যান জামায়াত আমির। আসিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে তার দল। এই সময় আসিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, 90 দিনের মধ্যে এই ধর্ষণের বিচার হতে হবে। কবর জিয়ারত শেষে আসিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সময় বাড়িতে ছিলেন না আসিয়ার মা আয়েশা আক্তার। শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটা আমরা দেখতে চাই।
তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে, এবং এইরকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। হেল্প নামে অ্যাপে কোনো নারী অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সেটি এফআইআর হিসেবে পুলিশ বিবেচনায় নেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শনিবার ডেইলি স্টার ভবনে হেল্প অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, নারী নির্যাতনের 95% ঘটনা মিডিয়াতে আসে না, পুলিশকে সবকিছু মোকাবেলা করতে হয়। গণপরিবহনে নারীরা বেশি যৌন হয়রানির শিকার জানিয়ে শেখ সাজ্জাদ আলী বলেন, বাসের হেল্পারদের মাধ্যমেও নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়, যা বন্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আশ্বাস দেন। হেল্প অ্যাপসে নারীদের করা অভিযোগের তদন্ত সরাসরি করবে পুলিশ, কোনো ভিকটিমকে থানায় যাবার প্রয়োজন নেই বলেও জানান ডিএমপি কমিশনার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র ব্যবহার অন্যতম বৈশিষ্ট্য হল স্বচ্ছতা ও জবাবদিহিতা, যা অনেকটাই নিশ্চিত করা যায় সাংবাদিকতা ও সংবাদপত্রের মাধ্যমে। শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি আয়োজিত সাংবাদিকদের কর্মশালায় সার্টিফিকেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। মনির হায়দার বলেন, গণতান্ত্রিক উন্নত বিশ্বে সাংবাদিকতা বা সাংবাদিকদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এদেশে সাংবাদিকদের নিজেদের একটা স্বচ্ছতা ও জবাবদিহিতার বন্দোবস্ত খুবই দরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। একটা অন্যতম বৈশিষ্ট্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা, আর স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটাকে অনেকখানি নিশ্চিত করা যায় সংবাদ মাধ্যম বা সাংবাদিকতার মধ্য দিয়ে। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা যারা নিশ্চিত করবে তাদের নিজেদেরও স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা বন্দোবস্ত থাকা দরকার, অন্তত নিজেদের কাছে নিজেরা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের চাপ কম ছিল। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল 9টা থেকে অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের দীর্ঘ লাইন না থাকায় ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট নিয়েছেন যাত্রীরা। নির্বিঘ্নে ও সরকার নির্ধারিত মূল্যে টিকিট কিনতে পারায় সন্তুষ্টিও প্রকাশ করেছেন অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসা ভিন্ন ভিন্ন রুটের যাত্রীরা। তবে দু একটি পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকে। এদিকে বাসের পাশাপাশি দ্বিতীয় দিনে 25 মার্চে ট্রেনেরও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ট্রেনের টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। আজকে সকাল 9টার থেকে টিকিট দিবে, আসছি আজকে 9টার থেকে না শুরু করে 9:30 থেকে শুরু করছে টিকিট দেওয়া। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় যাব, আমি 25 তারিখে টিকিট কাটার জন্য এখানে দাঁড়িয়েছি। বগুড়াতে যাব, আমি প্রায় 9টার দিকে এসেছি, তো তখন থেকে ওয়েট করছি টিকিটের জন্য। 24 থেকে 30-31 তারিখ পর্যন্ত অ্যাডভান্স টিকিট বিক্রি করতেছি। আমি 25 তারিখে রাজশাহীতে যাচ্ছি রাতে 10:30টায়, আর টিকিটের দাম চাইছে 820 টাকা। পার টিকিটে যদি 300 টাকা করে বেশি হয় তাহলে 900 টাকা আমার অগ্রিম দিতে হচ্ছে, অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এটা তো ঠিক না। ওই সময় তো ওই দিক থেকে কেউ আসবে না, খালি গাড়ি টাইনা নিয়ে এসে আবার যাত্রী পাঠাইতে হবে। এর জন্য এটা সারা বাংলাদেশে এইভাবে সিস্টেম করে বিক্রি করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্সের জেল আপিল ও আপিলের রায় আগামীকাল রোববার হতে পারে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের রোববারের কার্যতালিকায় বিষয়টি রয়েছে। গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট এই মামলাটি রায়ের জন্য অপেক্ষায় রাখে। এখন রায়ের জন্য আদালতে রোববারের কার্যতালিকায় আনা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে থেকে তড়িৎ ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে রাজধানী চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে বুয়েটের ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ হত্যা মামলার রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।